পৃষ্ঠা ১৬৭। প্রকল্প ৪, গ্রন্থ সমালোচনা। প্রবন্ধ গল্পের ভূত। লেখক সুকুমার সেন, আনন্দ পাবলিশার্স। সংস্করণ প্রথম প্রকাশ অক্টোবর ১৯৮২, দ্বিতীয় মুদ্রণ এপ্রিল ১৯৯০। মূল্য ১২ টাকা। নিজের আত্মকথা দিনের পর দিন যে গেল, এ দুটি খণ্ডে ভাষাতত্ত্বের প্রবাদ প্রতিম অধ্যাপক সুকুমার সেন বহুবার ভূতের প্রসঙ্গ এনেছেন। তার পিতা হরেন্দ্রনাথ সেনের বহু বিষয়ে কৌতূহলের মধ্যে স্পিরিচুয়ালিজম ও প্ল্যানচেটও ছিল। সুকুমার সেনের বাল্য অবস্থায় কলকাতা শহরে বহু নির্জন অঞ্চল এবং পুরনো ফাঁকা বাড়ি যেমন ছিল, তেমনই ছিল ভুতুড়ে বাড়ির ধারণা। অল্প বয়স থেকে মনের কোণে তৈরি হওয়া ভূতের ভয় পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গবেষক সুলভ আগ্রহে পরিণত হয়। কখনো সহকর্মীদের কাছে, কখনো বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ভূতের গল্প অনেক শুনেছেন। ভূতের খবরকে অনেকবারই গুজব বলে জানলেও কখনো তিনি এই কথা বলেননি যে অলৌকিকে তিনি বিশ্বাস করেন না। তবু বলা যায় নিজের মনটিকে তিনি মুক্ত রাখতে পেরেছিলেন। প্যারা। শ্রীমান পাঁচু গোপাল রায়কে গল্পের ভূত বইটি উৎসর্গ করা হয়েছে। বর্ধমানে থাকাকালীন শ্রী সেন একটি সাহিত্য সভার প্রাণকেন্দ্র ও প্রধান সদস্য ছিলেন। সেই সভায় নিয়মিতই চলত ভূতের গল্পের আসর। সেই আসরের বন্ধুই এই পাঁচু গোপাল রায়। ২৭/৮/৮২ তারিখে পদ্য ছন্দে লিখিত উৎসর্গপত্রটি অসামান্যতার দাবি রাখে, যার শেষাংশে তিনি লেখেন ড্যাশ উদ্ধৃতি শুরু, সাহিত্য সভায় তুমি তো হাজির, সাক্ষী অংশীদার, তোমায় এই বইখানি দিনু আমি উপহার, দাঁড়ি উদ্ধৃতি শেষ। গল্পের ভূত বইটি গল্প গ্রন্থ না ভূত সম্পর্কিত ৬টি প্রবন্ধের সংকলন। বহুদিন আগে বিশ্বভারতী পত্রিকায় আমাদের সাহিত্যে ভূতের গল্প নামে একটি প্রবন্ধ তিনি রচনা করেন। এই বইটি তারই সম্প্রসারিত রূপ। অত্যন্ত অল্প পরিসরে ভূমিকা থেকে আরম্ভ করে শেষ পৃষ্ঠা পর্যন্ত বইটি বহু অভিনব তথ্য ও গভীর জ্ঞাতব্য বিষয়ের আলোচনায় পূর্ণ। প্যারা। গল্পের ভূত একটি খুব প্রাচীন গল্প, ভূতের গল্প, দেশ বিদেশের ভূত, সমাজে ভূত এবং ভূতের ছবি, এই ৬টি প্রবন্ধের সংকলন গ্রন্থটি ভূত তাত্ত্বিকের জন্য লেখা হয়নি। মূলত নিজের কৌতূহল মেটানোর জন্যই লেখাগুলি তৈরি, কেননা লেখক মনে করেন শুধু জানলে কৌতূহল মেটে না, সেটাকে হজম করে লিখে অন্যের বোধগম্য করে প্রকাশযোগ্য রূপ দিলে তবেই কৌতূহলের তৃপ্তি হয়। তাই গ্রন্থ পাঠের অধিকারী নির্বাচন করতে গিয়ে তিনি বলেছেন ড্যাশ উদ্ধৃতি শুরু, এ লেখা আমার নিজের জন্যে এবং আমার সব ভাবুক ভূত বাতিকের জন্যে, তারই উদ্ধৃতি শেষ। যারা যথার্থ জিজ্ঞাসু, কালচারাল হিস্টোরিয়ান, CULTURAL কালচারাল, HISTORIAN হিস্টোরিয়ান, তাঁরা পুস্তিকাটি পড়লে উপকৃত হবেন। বইতে থাকা সাদা কালো আধুনিক ছবিগুলি শিশুদের জন্যে আঁকা, আর প্রাচীন চিত্রগুলি বড়দের জন্যে। প্যারা। ভূমিকা অংশে তত্ত্বকথা শোনানোর আগ্রহে তিনি উল্লেখ করেছেন, ভারতবর্ষের সর্বত্র লৌকিক ভাবনায় দুটি শ্রেণীর অপ্রাকৃত জীব আছে, বর্গীয় জয় দীর্ঘই ব জীব আছে, রাক্ষস ও ভূত। ভূত ভয় দীর্ঘৌ ত, বন্ধনীর মধ্যে বা পিশাচ, বন্ধনী শেষ দাঁড়ি। অর্থাৎ তাঁর মতে ভূত ও পিশাচ একই, কিন্তু এ বিষয়ে আলাদা মত গবেষণায় চোখে পড়ে। ভূত শব্দটি সাধারণভাবে যে কোনো অপসত্তা সম্পর্কে ব্যবহৃত হয়। পিশাচ
পয়হস্যই তালবস্যয়াকার চ, পিশাচ সে জাতীয় ভূত নয়। বেদে রয়েছে পিশাচ রাক্ষসের মতোই ভয়ঙ্কর অপসত্তা। দুর্গাচরণ লাহিড়ী সম্পাদিত বেদের অনুবাদের ব্যাখ্যায় লেখা হয়েছে, পিশাচ পিশিত, পয়হস্যই তালবস্যয় হস্যই ত, পিশিত বা কাঁচা মাংস খায়, এমন ক্ষতিকারক অপসত্তা। সুকুমার সেন কেন রাক্ষস ও ভূতের পাশে বন্ধনীতে পিশাচ শব্দটি উল্লেখ করেছেন তার যথাযথ ব্যাখ্যা বইটিতে নেই। ভৌতিক অপসত্তার মধ্যে তিনি দৈত্য, দানব, রাক্ষস, রাক্ষসী, গন্ধর্ব, অপ্সরা, ভূত, পেতনি, বুক্কস, ব্রহ্মদৈত্য, যক্ষ, জিন, মামদ, ডাইন, খোক্কসের কথাও শুনিয়েছেন। ভূত সম্পর্কে সাধারণ ধারণাগুলির সঙ্গে নারী, প্রেতাত্মা সম্পর্কে বিচিত্র সব খবরাখবর দিয়েছেন। বেদ, উপনিষদ, আরব রজনীর গল্প, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, মুকুন্দ ও ভারতচন্দ্রের মঙ্গল কাব্য, গুণাঢ্যের বৃহৎ কথা, কথাশরিত সাগর, বেতাল পঞ্চবিংশতি থেকে অজস্র উদাহরণ তিনি উল্লেখ করেছেন। বেদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ হয়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ভূতের গল্প শুনিয়েছেন লেখক। বিদেশি ভূতের প্রসঙ্গে ভ্যাম্পায়ার, ভয়চফলা আকার, ময়পয় আকার, অন্তস্থ অয়াকার, বয়শূন্য র, ভ্যাম্পায়ার ও লাইক্যানথ্রপি, লয়াকার রস্যই কয়জফলা আকার, দন্তের নয় হসন্ত, থয় রফলা, পয় হস্যই। লাইক্যানথ্রপি দিয়ে লেখা গল্পের কথা এসেছে, পৃষ্ঠা 168। লোকবিশ্বাস থেকে আহৃত, আহৃত গোভূত, ঘোড়াভূত, পেঁচো, গেছো, মেছো ভূত, গলাশি, গ লয়াকার তালবস্যয় হস্যই, একানরেও তাঁর লেখায় বাদ যায়নি। নিরাসক্ত ভঙ্গিতে বিশ্লেষণীয় গবেষক সুলভ মন নিয়ে তিনি তাঁর প্রতিটি রচনাকে এক অপরূপ প্রসন্নতার সঙ্গে গড়ে তুলেছেন। প্যারা, জম্বি, ZOMBIE, জম্বির কথা একটি গল্পে এসেছে, যারা মৃত হলেও তাদের মধ্যে রয়েছে এক ধরনের প্রাণের অস্তিত্ব। প্রসঙ্গত কোলরিজের রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার এর কঙ্কাল জাহাজের বর্ণনার কথা স্বভাবতই মনে আসে, যেখানে যন্ত্রের মতো দাঁড় বেয়ে চলে প্রাণহীন নাবিকেরা। সুকুমার সেন এক্ষেত্রে কোলরিজের কথা উল্লেখ করেননি। গ্রন্থের ক্ষুদ্র আয়তনের কারণেই সম্ভবত রামায়ণ, মহাভারতের রাক্ষসেরা আলোচনায় স্থান পায়নি। প্যারা, গ্রন্থের লেখক ভূতের সংজ্ঞার্থ নিরূপণ করতে গিয়ে লিখেছেন, ভূত হল মরা মানুষের না মরা ছাঁচ, ছয় চন্দ্রবিন্দু আকার চ, মরা মানুষের না হাইফেন মরা ছাঁচ, এটি উদ্ধৃতির মধ্যে। এমনইভাবে সংক্ষিপ্ততা ও অর্থবহতা হয়ে উঠেছে এই গ্রন্থের প্রাণ। প্রসঙ্গত বলা দরকার, সুকুমার সেন ও সুভদ্র কুমার সেন 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত উপছায়া নামক একটি ভূতের গল্প সংকলন সম্পাদনা করেছেন। তার ভূমিকাটি সুকুমার সেনের লেখা। সেখানে তিনি বলেছেন, উদ্ধৃতি শুরু, হতেও পারে কমা আবার না হতেও পারে, উদ্ধৃতি শেষ। এই সংশয়টাই ভূতের গল্পের মূল রস। দ্বিতীয়ত, তার মনে হয়েছে হাস্যরস ও কৌতুক ভঙ্গিতে ভূতের গল্প ঠিকমতো বলা যায় না, একটু শঙ্কা মিশ্রিত, তালবস্য উময়কয় আকার শঙ্কা, শঙ্কা মিশ্রিত গা ছমছমে পরিবেশ সৃষ্টি করতে না পারলে ভূতের গল্পের রচনা শৈলী অসার্থক থেকে যায়। প্যারা, 70 পৃষ্ঠার বইটি সত্যপ্রিয় সরকারের প্রচ্ছদে অনবদ্য। বইটির ভূমিকায় লেখক জানিয়েছেন, বিশ্বভারতী পত্রিকায় প্রকাশিত আমাদের সাহিত্যে ভূতের গল্প প্রবন্ধের শেষে তিনি আশা প্রকাশ করেছিলেন বিষয়টি নিয়ে আলোচনা হবে, কিন্তু তা হয়নি।
কল্পের ভূত গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে সেই অকর্ষিত অক মধ্যাহ্ন স্বরে ফস্বইত অকর্ষিত ক্ষেত্রটিতেই তিনি সমহিমায় বিরাজ করেছেন। নাট্য বিষয়ক রচনা। নাট্য সমগ্র 1। নাট্যকার রমা প্রসাদ বণিক। প্রকাশক পত্রলেখা। সংস্করণ প্রথম প্রকাশ ডিসেম্বর 2011। মূল্য 300 টাকা। পত্রলেখা প্রকাশন সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় রমাপ্রসাদ বণিকের নাট্য সমগ্রের প্রথম খণ্ড প্রকাশিত হয় 2011 সালে। প্রচ্ছদ করেছেন শিল্পী সুব্রত মাঝি, ময়াকার বর্গীয় জয় দীর্ঘই মাঝি। রমাপ্রসাদ অভিনীত বিভিন্ন নাটকের নানান মুহূর্তের ছবি প্রচ্ছদটিকে আকর্ষণীয় ও সুন্দর করেছে। গ্রন্থের মুখপাত্র রমাপ্রসাদের নাট্য সাধনা সংক্রান্ত নিজস্ব ভাবনা একটি রচনাংশের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যেখানে তার অঙ্গীকার উদ্ধৃতির শুরু। আমি বাচ্চাদের তৈরি করতে চাই, আগামী প্রজন্মে থিয়েটারের মানুষ তৈরি করতে চাই, সেই বীজ বপন করতে চাই, মাটিতে ফেলতে চাই যেখান থেকে গাছ হবে। তারই উদ্ধৃতি শেষ। বইটির দীর্ঘ স্মৃতি মেদুর তথ্যনিষ্ঠ ভূমিকা রচনা করেছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। শুধুমাত্র গ্রন্থ প্রকাশই যথেষ্ট নয়, তিনি চেয়েছেন নাটকগুলি যেন মঞ্চস্থ হয়। রমাপ্রসাদ বণিক রচিত 6টি নাটক স্পর্শক, দন্তে শয় পয় তালবশয় রফলা ক, স্পর্শক, গুড মর্নিং নিশিকান্ত, টপ সিকিউরিটি, মন সারানি, দন্তে শয়াকার বৈষ্ণ রয়াকার দন্তে নয় হস্যই, মন সারানি, এক রসিক দৌবারিক এবং মার্জনীয় এই খণ্ডে রয়েছে। পরিশেষে একটি অত্যন্ত প্রয়োজনীয় জীবনপঞ্জি সংযোজিত হয়েছে। 296 পৃষ্ঠার বইটিতে প্রচ্ছদ ছাড়া আর কোনো ছবি নেই। কেন তা বোঝা গেল না। মুদ্রণের আগে প্রুফ সংশোধনে আরও যত্নবান হওয়ার প্রয়োজন ছিল। মুদ্রণ প্রমাদ অজস্র। সূচিপত্রে নাটকগুলির নামের পাশে পাশে রচনাকাল ও প্রকাশকাল উল্লেখের দাবি রাখে। পরের খণ্ডের সম্ভাব্য সূচিটি এই খণ্ডে সংযোজিত হলে ভালো হতো। বইটির পরের সংস্করণে কিংবা পরবর্তী খণ্ডে আরও যত্ন ও পেশাদারিত্ব আশা করা অন্যায় হবে না। গ্রন্থের ভূমিকায় নাট্যকার নির্দেশক বিভাস চক্রবর্তী লিখেছেন, সংকলিত নাটকগুলির সবই প্রায় এক গোত্রের, তাদের মধ্যে একটা অন্তলীন মিল রয়েছে। স্পর্শক একটি পারিবারিক নাটক, যেখানে পরিবারের কর্তা সীতাপতি সততার প্রতিমূর্তি। নাটকের বিভিন্ন চরিত্রের, যেমন মালিনী, শিবাদিত্য, শিলাদিত্য, অদিতি, পীতাম্বর, শেফালি, মুকুন্দ, গুঞ্জন, সুধা, বিষ্টু, মনীষ, পিয়ন, সায়নদীপ, মৈদুল, পূর্ণেন্দু ও বলরাম। ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, সংসার ও সম্পত্তি নিয়ে নানান ঘটনা, মূল্যবোধের সংকট ও সংঘাতের ছবি স্পর্শকে ফুটে উঠেছে। আজন্ম লালিত জীবনাদর্শকে পদে পদে লাঞ্ছিত হতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয় সীতাপতিকে। 9টি দৃশ্যে বিন্যস্ত চূড়ান্ত গতিশীল এই নাটকে দীর্ঘ নাট্য নির্দেশে, ঝকঝকে বলিষ্ঠ ঋজু সংলাপে নাট্যকার নিজের উদ্দেশ্যটিকে স্পষ্টভাবে তুলে ধরতে সফল হয়েছেন। স্বার্থপর দুনিয়া থেকে নাটকের পরিসমাপ্তিতে সীতাপতিকে করুণতম বিদায় নিতে হয়। পীতাম্বর, কা হুয়া রে? মুকুন্দ, সীতাপতি নামে একটা লোক ছিল না? পীতাম্বর, দেবতা? মুকুন্দ, সেই দেবতা স্বর্গে চলে গেল। এক রসিক দৌবারিক নাটকে দেখা যায়
নিজের প্রাণের বিনিময়ে নাট্যদল অন্য মনন উদ্ধৃতির মধ্যে রক্ষা করে তৃতীয় বর্ষের ছাত্র অন্য মননকে রক্ষা করে তৃতীয় বর্ষের ছাত্র বলাই। নিজের পরিবারে এবং অবিনাশপুর গ্রামের সকলের অত্যন্ত প্রিয়পাত্র এই বলাই। স্থানীয় স্কুলের 50 বছর পূর্তি অনুষ্ঠানে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানাতে সে কলকাতায় আসে প্রতিষ্ঠিত নাট্যদল অন্য মননের কাছে। পৃষ্ঠা 169। প্রাথমিকভাবে আপত্তি করলেও পরে তার ব্যবহারে মুগ্ধ হয়ে দলটি রাজি হয়। কোনো রকম ঝামেলা যাতে না হয় সেজন্য অভিনয়ের দিন মঞ্চ পাহারায় নিজেকে দৌবারিক হিসেবে নিযুক্ত করে বলাই। সমাজ বিরোধীদের হামলায় নিজের প্রাণ বিসর্জন দিয়ে দলটিকে সে সেদিন রক্ষা করে। পরের বছর সেই গ্রামের মানুষ তার মৃত্যুবার্ষিকী পালন করতে চেয়ে সেই দলকেই আবার আমন্ত্রণ জানায়। অন্য মননের সদস্যদের সামনে তখন নীতিবোধ ও নৈতিকতার এক সুকঠিন চ্যালেঞ্জ উপস্থিত। প্যারা মার্জনীয় নাটকেও এক নাট্যদলের পরিচয় ফুটে উঠেছে। নাটকটিতে বিবৃত রয়েছে মনাই নামের এক নিরলস পরিশ্রমী নিষ্ঠাবান নাট্যকর্মীর থিয়েটারের প্রতি অপরিমেয় অপরিশোধ্য ভালোবাসার ছবি। দলে কখনো কখনো সামান্য অভিনয়ের সুযোগ পাওয়া এই কর্মী মানুষটি নাটকের প্রয়োজনে মইয়ে উঠে স্টেজের কাপড় টাঙানো নামানোর কাজ, মেম্বারদের ফাইফরমাস খাটার কাজ করেছে অক্লেশে। দলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব অযাচিতভাবে নিজের কাঁধে তুলে নিয়ে কিভাবে সে পুরস্কৃত হওয়ার বদলে বিড়ম্বিত ও লাঞ্ছিত হয়েছে তারই চিত্রায়ন ঘটেছে মার্জনীয় নাটকে। প্যারা প্রিয় শিষ্য ও ছায়াসঙ্গী প্রহ্লাদ তপাদার আর তার সহকর্মীদের দাবিতে রমাপ্রসাদ বণিক তাঁর টপ সিকিউরিটি নাটকটি রচনা করেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রামীণ প্রকল্পগুলির প্রচারের উদ্দেশ্যে তিনি যেমন একটি নকশা তৈরি করেছিলেন, তেমনি LIC বা জীবন বীমা নিগমের প্রয়োজন মেটাতেই এই নাটকটির সৃষ্টি। প্যারা মন সারানি নাটকের ঘটনাস্থল শহর থেকে দূরের কোনো জায়গায় সিদ্ধিনাথ মন্দিরের প্রাঙ্গণ। মন্দির ঘিরে নানা মানুষের ভিড়ে এক প্রান্তে দেখা মেলে মনোমায়া সোরেনের। একসময় শ্মশানঘাটে মৃতদের সৎকার নথিভুক্তিকরণের চাকরি করতেন। অবসর জীবনে বিষণ্ণ মানুষদের মন সারানোই তাঁর কাজ। এছাড়া মন্দিরের দর্শনার্থীদের জন্য খাবার জলের ব্যবস্থা ও জুতো রাখার দায়িত্ব তিনি স্বেচ্ছায় গ্রহণ করেছেন। প্যারা নাটকে দেখা যায় কিভাবে একটি মন্দির দুর্নীতি ও শোষণের পীঠস্থান হয়ে উঠেছে। পাশাপাশি রয়েছে প্রশাসনের সংবেদী মুখ, অনাথ অসহায় নিরাশ্রয় ক্ষুধার্ত মানুষের মুখ। কিন্তু সকলে ছাপিয়ে যান মানুষের দুঃখ দূর করার কাজে ব্রতী সাঁওতাল রমণী মনোমায়া সোরেন মন সারানি। প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাস্তবধর্মী চিত্র রূপায়ণে নাট্যকার যেমন দারুণ সফল, তেমনি সফল কলকাতার এক বস্তি অঞ্চলের যাবতীয় কুশ্রিতার নিদর্শনে ভাস্বর গুড মর্নিং নিশিকান্ত নাটক রচনায়। নাট্যকারের সন্ধানী দৃষ্টিতে নাগরিক জীবনের ক্লেদাক্ত রূপটি এক্ষেত্রে ধরা পড়েছে, যার উদাহরণ নাটকের প্রারম্ভেই নিশিকান্তর সংলাপে বিদ্যমান। তোদের মনের ভেতরে চোর, তাই সবার মাঝেই চোর খুঁজে বেড়াস। এত ঠাকুর ছিরি ছিরি রামকিষণ দেবের কথা, ছিরি ছিরি রামকিষণ দেবের কথা মিতো পড়েছিস? কাগজ বিলি করা পুলিন মির্ধা এর উত্তরে বলে, শালা আর একটা কথা বললে মৃত হয়ে পড়ে থাকবি, কথা মৃত শোনাচ্ছে।
এক অন্ধকারময় আদর্শভ্রষ্ট নীতিহীন সময় ও সমাজের বিশ্বস্ত ছবি এভাবেই নাটকগুলির বিভিন্ন প্রসঙ্গে ও পরিপ্রেক্ষিতে উদ্ভাসিত হয়ে উঠেছে, যা লেখকের মননশীলতার পরিচয় বহন করে। কাব্যগ্রন্থ নীল নির্জন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সংস্করণ প্রথম আনন্দ সিগনেট সংস্করণ, ডিসেম্বর 2011। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924, কবিতা লেখার শুরু 5 বছর বয়সে। 16 বছর বয়স থেকে বহু সাময়িক পত্রে তার লেখা প্রকাশিত হয়েছে। ছোট গল্পও লিখেছেন দেশ পত্রিকার পাতায়। 30 বছর বয়সে 1954 খ্রিস্টাব্দে প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। বইটির প্রচ্ছদ সত্যজিৎ রায়ের আঁকা। শ্রাবণ 1361 অর্থাৎ আগস্ট 1954 বইটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়। প্যারা, বইটির আখ্যাপত্রে লেখা ছিল প্রথম সংস্করণ শ্রাবণ 1361, আগস্ট 1954, সিগনেট প্রেস, দিলীপ কুমার গুপ্ত কর্তৃক 10/2 এলগিন রোড, কলকাতা 20 থেকে প্রকাশিত। প্রচ্ছদ সত্যজিৎ রায়, উৎসর্গ শ্রীমতী সুষমা দেবী, সুচরিতাশু, দাম 2 টাকা। প্যারা, 1969 খ্রিস্টাব্দের আগস্ট মাসে সিগনেট প্রেসের পক্ষে দিলীপ কুমার গুপ্ত 25/4 ইকবালপুর রোড, কলকাতা 23 থেকে গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ করেন। দাম হয় 3 টাকা। প্যারাগ্রাফ, নীল নির্জন কাব্যগ্রন্থটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত প্রথম এবং একমাত্র গ্রন্থ যেখানে তাকে নীরেন্দ্র চক্রবর্তী রূপে দেখা যায়। গ্রন্থের কোনো সংস্করণেই কোনো কবিতার নিচে রচনাকালের উল্লেখ নেই। নীরেন্দ্রনাথের কবিতা সমগ্র নীল নির্জন অংশে, পৃষ্ঠা 170, অন্যান্য কবিতা গ্রন্থের মতোই প্রতিটি কবিতার নিচে রচনাকালের উল্লেখ করা হয়েছে এবং কবিতাগুলিকে কালানুক্রমিকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। কিছু শব্দের বানানও পরিবর্তিত করে প্রকাশ করা হয়েছে। আনন্দ সিগনেট সংস্করণ ও আনন্দ পাবলিশার্স প্রকাশিত কবিতা সমগ্রের সূচিপত্র দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। এখানে একটি টেবিল দেয়া হয়েছে, তাতে 2টি কলাম আছে। বাঁ দিকের কলামটি হচ্ছে আনন্দ সিগনেট সংস্করণের সূচি, ডান দিকের কলামটি হচ্ছে আনন্দ পাবলিশার্স প্রকাশিত কবিতা সমগ্রের সূচি ও কবিতার রচনাকাল। আমি আড়াআড়িভাবে টেবিলটি পড়ছি। হৃদয় সময় স্বপ্ন, ঢেউ 1354। 2 দিন, সাঁওতাল পরগনার বর্ষা 1355। ততক্ষণ, কান্না 1355। ভয়, তৈমুর 1355। উন্মোচন, নির্বাণ 1355। তৈমুর, শেষ বৈশাখ 1355। শিয়রে মৃত্যুর হাত, পরম ক্ষণ, কয় মধ্যাহ্ন 1355। নীল পদ্ম, গ্রীষ্মের প্রার্থনা 1356। সময়চারী 1356। ঢেউ, 2 দিন 1356। কটাক্ষ, সায়াহ্ন 1356। গ্রীষ্মের প্রার্থনা, অসময় 1356। মেঘ ডম্বরু, সঙ্গী সঙ্গীত 1357। সাঁওতাল পরগনার বর্ষা, পূর্বরাগ 1357। পরমক্ষণ, হৃদয় সময় স্বপ্ন 1357। পূর্বরাগ, নীল নির্জন 1357। কান্না, গৈরিক গান 1357। দুঃখ শান্তি, নীল পদ্ম 1357।
রংছুট ততক্ষণ 1357, রাত্রি দিন অন্বেষণ 1357, শেষ বৈশাখ মনে মনে 1358, অন্বেষণ ফুলের স্বর্গ 1358, সেই গান স্মৃতি গন্ধা 1358, ফুলের স্বর্গ শিয়রে মৃত্যুর হাত 1358, সঙ্গী সঙ্গীত ভয় 1358, নির্বাণ মেঘ ডম্বরু 1358, অসময় রংছুট 1358, মনে মনে রাত্রি দিন 1358, গৈরিক গান উন্মোচন 1359, নীল নির্জন কটাক্ষ 1359, বিকল্প সেই গান 1359, মরশুমি মরশুমি 1359, স্মৃতিগন্ধা দুঃখ শান্তি 1359, কে তোমরা আমাকে ডাকো অমর্ত্য গান 1359, বাসি বকুল কে তোমরা আমাকে ডাকো 1359, দূর যান বাসি বকুল 1360, প্রতিবেশী দূর যান 1360, অমর্ত্য গান প্রতিবেশী 1360, মহাজীবন মহাজীবন 1360, আকাঙ্ক্ষা তাকে 1360, অন্তরঙ্গ অদন্তের নয়তয় জফলা বৈষণ্য র ওয় গয়, অন্তরঙ্গ 1361, শীত হাইফেন সায়াহ্ন বিকল্প 1361, মূল পাঠ। কবিতা সামগ্রীর ভূমিকায় তার প্রথম কাব্যগ্রন্থের বিশিষ্টতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলা হয়েছে ড্যাশ উদ্ধৃতি শুরু। প্রথম কাব্যগ্রন্থেই পাঠকদের স্মরণে স্থায়ী চিহ্ন গেঁথে রাখার ক্ষমতা খুব কম কবিই দেখাতে পারেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নীল নির্জন সেই রকমই একটি গ্রন্থ। রবীন্দ্রনাথের ঠিক পরবর্তী কবিগণ যখন প্রৌঢ়ত্বে পৌঁছে বৈদগ্ধ ও তাত্ত্বিকতায় কবিতাকে খানিকটা ভারাক্রান্ত করে ফেলেছেন, সেই সময় নীরেন্দ্রনাথের নীল নির্জন এসে পড়ে টাটকা সৌরভময় বাতাসের মতন। কবিতাগুলি মূলত রোম্যান্টিক এবং তাতে ছন্দের দক্ষতা ও শব্দ ব্যবহারের নূতনত্ব অতি বিস্ময়কর। দাঁড়ি ... তখনই বোঝা গিয়েছিল এই কবি বাংলা সাহিত্যে চিরকালীন কিছু দিতে এসেছেন। দাঁড়ি উদ্ধৃতি শেষ। 1354 থেকে 1361 এই 8 বছরে লেখা 42টি কবিতার সংগ্রহ নীল নির্জন কাব্যগ্রন্থটি। সেকালের রাজনীতি আশ্রিত কবিতার পরিবর্তে তার ভাবনার বিশিষ্টতা পাঠকের কাছে রুচির স্বাতন্ত্র্য নিয়ে ধরা দিয়েছিল। তার ছন্দের প্রয়োগ দক্ষতা এবং শব্দ ব্যবহারের কৌশল পাঠককে চমকিত করে। জীবনযাত্রার ছবি, সাংবাদিকের নিষ্ঠা, কবিত্বের সুরভি মিশ্রিত হয়ে কাব্যগ্রন্থের কবিতাগুলিতে প্রকাশিত হয়েছে। মায়াময় প্রকৃতি সেখানে অপরূপ বিভায় উদ্ভাসিত। যন্ত্র সভ্যতার বিকাশে গ্রাম বাংলার ক্রমশ বদলে যাওয়া চেহারা ও তার বিপন্ন রূপ তার কবিতায় ধরা পড়েছে। কাব্যগ্রন্থের হৃদয়, সময়, স্বপ্ন কবিতায় কবি মানবিক জীবনের অন্বেষণে তৎপর। উদ্ধৃতি শুরু। হে অনন্য আর কেন এইবার খোলো সিংহদ্বার। উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 171। আর কাব্যগ্রন্থের নাম কবিতায় নীল নির্জন, রাত্রি নেমে এলে মনের আকাশে জ্যোৎস্না স্নাত চিন্তার ফুল ফুটে উঠলেই যেন সেই সিংহদ্বারের নিশ্চিত ঠিকানা কবি খুঁজে পান। কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই ছোট কিন্তু ভাবে গভীর, চেতনার দিক থেকে আধুনিক হয়েও দুর্বোধ্য নয়। তার কবিতার লাবণ্য, অনাবিল স্নিগ্ধতা, অনুরণন জাগানো সুর, গদ্যভাষার অনবদ্য ব্যবহার, সংকেতের রহস্যাবৃত ব্যঞ্জনা, বিষয় নির্বাচনের সারল্য, গভীর সংবেদনশীলতা, সমাজ সচেতনতার দিকগুলি পাঠককে অভিভূত করে তোলে।
নীল নির্জন কাব্যগ্রন্থের কয়েকটি দৃষ্টান্তই তার প্রমাণ। উদ্ধৃতি শুরু। এইবার আমার আমিকে হৃদয়, সময়, স্বপ্ন, সাধ থেকে ছিন্ন করো, আর প্রসন্ন সান্ত্বনা ঢালো অন্তহীন জ্যোৎস্নার আলোকে। হে অনন্য, আর কেন এইবারে খোলো সিংহদ্বার। বন্ধনীর মধ্যে হৃদয়, সময়, স্বপ্ন। পরেরটি, এখন শিশুর স্বাদ ছড়িয়ে গিয়েছে শস্যহীন প্রান্তরের মনে। সেই স্বাদকে অপূর্ণ ফেলে রেখে এখন কি ঘরে ফেরা যায়? জিজ্ঞাসা চিহ্ন। বন্ধনীর মধ্যে 2 দিন। পরেরটি, চিনেছি তোমাকে দাঁড়ি ... তুমি মৌন ছলো ছলো কালো মেঘ সন্ধ্যার আকাশে, যে মেঘ পৃথিবী থেকে ঢের দূরে গিয়েও আবার অশ্রুর আবেগে ফিরে আসে। দাঁড়ি বন্ধনীর মধ্যে উন্মোচন। পরেরটা, সমস্ত দিয়েছ তুমি দাঁড়ি, এইবারে কটাক্ষ নিভিয়ে নিজেকে কাঁদাও, কি হবে সমস্ত দিয়ে যদি তার মূল্য দিতে গিয়ে নিজেকে না দাও? বিষয় চিহ্ন, বন্ধনীর মধ্যে কটাক্ষ। পরেরটি, সারাদিন গান বাঁধবার ছলে কিছু না চাইতে জীবনের কাছে যেটুকু পেলাম ফাঁকি দিয়ে পাওয়া যাবে না হৃদয়, তারও পুরো দাম দিয়ে যেতে হবে, নইলে সে দেখা কিছু না, সে পাওয়া কিছু না। তাহলে আরো কতকাল এভাবে কলম ঠেলতে বলো? আরো কতকাল সন্ধ্যা সকাল লেখা 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 খেলা খেলতে বলো? জিজ্ঞাসা চিহ্ন, বন্ধনীর মধ্যে পূর্বরাগ। পরেরটি, এই তো নেমেছে রাত্রি, এ পথে এত দূরে যার জন্য কান্না ঝরিয়ে এলাম যখন, সারা দেহ মনে ক্লান্তি থর থর পায়ে নেমে আসে, আর এ হৃদয় অবসন্ন পথে পথে ঝরে পড়ল চাঁদের স্তব্ধ নীল প্রশান্তি। বন্ধনীর মধ্যে নীল নির্জন। অধ্যায়টি এখানেই পড়া শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে। প্রকল্প 5, নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার।